আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অন্তর খান আবারও ফিরে এলাম আমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। অলরাইট, তো গত ক্লাসে আমরা শেষ করেছিলাম 3 প্রকার লুপ দেখে, তাই তো? তো এই আজকে আমরা দেখো আবার এখান থেকেই শুরু করব নেস্টেড লুপ থেকে। তাহলে আমরা এর আগে দেখেছিলাম কি নেস্টেড ইফ এলস, সেটা কি ছিল? ইফ এলস এর ভিতরে ইফ এলস। এখন নেস্টেড লুপ হবে, সেটা কিরকম? লুপের ভিতরে লুপ হবে। তার মানে আমরা যখন আউটার লুপে একবার চক্কর খেয়ে আসব, তখন সেটার জন্য এই জায়গায় যখন আসবে, তখন ইনার লুপের যতগুলা সাইকেল আছে ততবার, ধরো এটা 3বার ঘুরে ঘুরে তারপরে আবার হচ্ছে বাইরের সাইকেলে আসবে, ঠিক আছে? তার মানে আমার বাইরের লুপটা যদি 2বার ঘুরে এবং ভিতরের লুপটা যদি 3বার ঘুরে, তাহলে বাইরের লুপ টোটাল 2বার ঘুরার জন্য ভিতরের লুপটা কিন্তু 3+3 6বার ঘুরবে, ঠিক আছে? তো এই ধরনের লুপের ভিতরে লুপ দিয়ে আমরা এখন দেখো স্ট্রাকচারটা আগে দেখি। যেমন ধরো ফর লুপের ভিতর, এই যে এটা একটা ফর লুপ, এটা, ঠিক আছে, এই একটা ফর লুপ, এটার ভিতর আমরা কিন্তু আবার আরেকটা ফর লুপ দিতে পারি। এই যে দেখো ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, তাহলে এটা কিন্তু নেস্টেড লুপ হয়ে গেল। এবং এই নেস্টেড লুপ ইউজ করে আমরা কিন্তু ইন্টারেস্টিং বিভিন্ন জিনিস করতে পারি। তো আমরা এখন 2টা এক্সাম্পল দেখব, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখব আমরা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করার, ঠিক আছে? এই যে আমরা নামতা বলি না, নামতার আমরা টেবিলগুলা একবারে প্রিন্ট করে ফেলবো। এই যে এখানে দেখতেছো না ছোট্ট একটা প্রোগ্রাম, আমাদের মাত্র কত 15-16 লাইন। তো এই প্রোগ্রামটা দিয়েই আমরা চাইলে এরকম এক থেকে যত খুশি তত পর্যন্ত আমরা এরকম নামতার টেবিল তৈরি করে ফেলতে পারবো এবং একই সাথে এগুলা প্রিন্ট করে দেখায় ফেলতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা একটু পরেই অনলাইনে প্র্যাকটিস করব। আর সাথে আমরা আরেকটা জিনিস দেখব, এটা কিন্তু আরো মজার। এটা হচ্ছে বিভিন্ন রকম প্যাটার্ন শো করার, ঠিক আছে? তো আমরা এখানে যে প্রোগ্রামটা দেখব এটা হচ্ছে খুবই সিম্পল একটা ট্রায়াঙ্গেলের, ঠিক আছে? এখানে যে কোডটা আছে এটা আমরা কোড করব এখনই অনলাইনে। এইটা দিয়ে এরকম বিভিন্ন রকম প্যাটার্ন ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আমাদের যেই কোডটা এটা দিয়ে এইরকম ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে, এরকম ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই ধরনের এই ট্রায়াঙ্গেলগুলা। বাট এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করতে পারি। তাহলে চলো আমরা ওই যে আবার সে আমাদের অনলাইন কম্পাইলার onlinegdb.com-এ চলে যাই। সেখানে গিয়ে আমরা এই 2টা জিনিস প্র্যাকটিস করে দেখব, এইরকম ট্রায়াঙ্গেল শো করা, বিভিন্ন প্যাটার্ন শো করা এবং মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করা। তাহলে চলো প্রথমেই আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করি। তাহলে আমাদের যেইটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যেহেতু 2টা লুপ আছে, ঠিক আছে? তো 2টা লুপের জন্য আমাদের আসলে কি লাগবে? 2টা ভেরিয়েবল লাগবে। তো সেই 2টা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, রাইট? একটা হচ্ছে আমাদের ধরো নাম দেই ধরো ইন্টেজার, ঠিক আছে? ইন্টেজার নিলাম i, আরেকটা নিলাম ধরো j, ঠিক আছে? তো এরপরে আমরা আরো 2টা ভেরিয়েবল, বাট এটা আসলে আমরা ভ্যালু সেট করে দিব আপাতত, ঠিক আছে? আমরা কমপ্লেক্সিটিতে অত যাওয়ার দরকার নেই। আমরা আসলে কয়টা টেবিল চাচ্ছি এবং কত পর্যন্ত আমি আসলে লিমিটটা নিব মাল্টিপ্লিকেশন, কারণ আমার তো ইচ্ছা করলে যত ইচ্ছা তত টেবিল নেওয়া যায়, যত ইচ্ছা তত লিমিট নেওয়া যাচ্ছে। তো আমরা এটা একটু সেট করে দিই আপাতত, ঠিক আছে? ইন্টেজার আমরা নিলাম, কয়টা টেবিল দেখব? ধরো টেবিল আমরা জাস্ট 3টা দেখব, 3টা টেবিল দেখব। আর কি দেখব? কত পর্যন্ত দেখতে চাই? ধরো এটা আমরা সেট করে দিলাম হচ্ছে গিয়ে ইকুয়াল টু 5, ঠিক আছে? 5 পর্যন্ত আমরা মাল্টিপ্লিকেশন দেখতে চাই। ওকে, এরপরে আমরা যেটা করব, একটু ছোট করে নিতে হবে আমাদের, যেহেতু কোডটা একটু বড়। এটা নিলাম, এখানে একটু জায়গা করে নিই। ওকে, আচ্ছা। তো এইখানে এখন আমরা একটা ফার্স্টের প্রথম ফর লুপটা নিব। প্রথম ফর লুপটা আসলে কিসের জন্য হবে? আমার প্রত্যেকটা টেবিলের জন্য, ঠিক আছে? তাহলে আমার লিমিটটা কিরকম হবে? i ইকুয়াল টু 1, 1 থেকে স্টার্ট হবে। দেন হচ্ছে i লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত? টেবলস, আচ্ছা টেবিল দিয়েছি, হ্যাঁ টেবিল। কারণ কি, আমি যেই কয়টা টেবিল দেখতে চাই সেই পর্যন্ত লুপটা রান হবে। আচ্ছা, এরপরে i প্লাস প্লাস। ওকে, তো এই ছিল আমার কি বাইরের যেই বড় লুপটা, ঠিক আছে, টেবিলের লুপ। এটাকে আমরা বলতে পারি, ধরো এখানে একটা কমেন্ট লিখে রাখলাম আউটার লুপ। এরপরে আমরা আবার এটার ভিতরে আরেকটা লুপ দিব নেস্টিং করে, সেটা কি হবে আমার? এটা হবে আমার ইনার লুপ। এখানে আমরা আরেকটা ফর লুপ ইউজ করব, ঠিক আছে? এইখানে ধরো আমি দিলাম j ইকুয়াল টু 1 থেকে, ঠিক আছে?
এটা দিয়ে আমরা কি কাউন্ট করব? এটা দিয়ে আসলে আমরা কাউন্ট করব ওই মাল্টিপ্লিকেশনগুলা। একটা ফার্স্টে যখন ধরো ১ এর নামতা, সেটার মধ্যে আমরা যখন ১ একে ১, ১ দুগুণে ২ এরকম আসবে, সেইগুলো আমরা কাউন্ট করব হচ্ছে গিয়ে এইটা দিয়ে। তাহলে এটা আমরা আবার কি করতে হবে? 1, 1 করে কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো এই যে এটা দিলাম। দিয়ে ধরো যে প্লাস, প্লাস এক, এক করে বাড়বে। আচ্ছা। আর এখানে আমি এটি এই লিখে দিতে পারি যে এটা হচ্ছে ইনার লুপ। তাই তো? আচ্ছা। এইবার আমি প্রিন্ট করব। কি প্রিন্ট করব? এইবার ওই যে নামতার মতো করে প্রিন্ট করব। তাহলে কি? সামথিং ইনটু সামথিং ইজ ইকুয়াল টু সামথিং। তাই না? এটা ইনটু এটা ইজ ইকুয়াল টু এটা। এটার স্ট্রাকচার আমার। তাহলে আমার আসলে প্রথমে একটা সংখ্যা লাগবে, তারপরে ইনটু, তারপরে আরেকটা সংখ্যা লাগবে, ইজ ইকুয়াল টু ফাইনাল আরেকটা সংখ্যা হবে। রাইট? আমরা এগুলো সব ডেসিমালে নিচ্ছি। নেওয়ার পরে কি হচ্ছে? মানে দশমিক না নিয়ে আমরা কি নিচ্ছি? আমরা পূর্ণ সংখ্যা ইন্টিজার হিসেবে শো করব, এবং একটা লাইন লেখার পরে আমরা কি করব? করে কিন্তু লাইনটা এন্ড করে দিব, স্ল্যাশ এন্ড। আচ্ছা, তাহলে এখন আসলে আমার এই নাম্বারগুলো কি হবে? এই নাম্বারগুলো হবে আসলে আই। প্রথমে ধরো ১ এর ঘরের নামতা, তাহলে কি? যে প্রথম যে টেবিলটা সেই সংখ্যাটা হবে আই। এরপরে যত করে করে গুনতেছি সেটা হবে কি? জে। এবং ফাইনালি আসলে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি হচ্ছে? আই ইন্টু জে হবে না? এই যে আই ইন্টু জে, যতর ঘরের নামতা ততর ঘরে এটা গুণ করে দিয়ে দিব। এই হলো আমার লুপটা। তারপরে আমি আসলে আমার ধরো প্রত্যেকটা টেবিলের পরে পরে আমি একটা করে নতুন লাইন নিতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা একটা মাল্টিপ্লিকেশন টেবিল, তারপরে আরেকটা মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে সেটা যদি আমরা করতে চাই, তাহলে দেখো এই যে টেবিলের লুপ কোনটা? এইটা না? তাহলে এই লুপে এই যে এইটা স্টার্ট হয়েছে এখানে, এন্ড হয়েছে এখানে। তাহলে এটা ঠিক আগে আমার আরেকটা প্রিন্টএফ দিতে হবে। ঠিক আছে? এখানে যদি আমি একটা প্রিন্টএফ দেই, তাহলে কি হবে? ধরো এই ব্যাকস্ল্যাশ এন দিলাম। তার মানে দুইটা টেবিলের মাঝখানে এক লাইন গ্যাপ দিতে হবে। গ্যাপ না দিলে তো আসলে বোঝা যাবে না যে কোথায় একটা টেবিল শেষ হলো, আরেকটা টেবিল স্টার্ট হলো, মাল্টিপ্লিকেশন টেবিল। এই, ঠিক আছে? এই আমার কিন্তু পুরো প্রোগ্রাম। ধরো মাঝখানে যে গ্যাপগুলো আছে একটু কমায় ফেলি। এখন তো আর দরকার নেই, এখন আমার লেখা শেষ হয়ে গেছে। এখন কিন্তু এই যে এটাই আমার পুরো প্রোগ্রামটা। এখন আমি যদি এটা রান করি, দেখো কি হয়? আমার টেবিল হবে ৩টা, ৫ পর্যন্ত। রান দিই। এই যে চলে আসলো। এখন আমরা একটু আউটপুটটা যদি দেখি, এই যে দেখো, এখানে একটু স্ক্রল করতে হবে। আচ্ছা, তো এইখানে আমার আসলে আউটপুটটা একটু উপরে চলে গেছে, এই স্ক্রিনে যেহেতু জায়গা হচ্ছে না। এই যে চলে আসছে। এই, তাহলে দেখো আমাদের কিন্তু এই যে ১ একে ১, ১ দুগুণে ২, যে ১ এর ঘরের নামতার টেবিলটা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে? তারপরে আবার কি ২ এর ঘরের নামতার টেবিল চলে আসলো এই যে এইখানে। ঠিক আছে? তারপর ৩ এর ঘরের, এবং সবগুলা কিন্তু আমার কি হচ্ছে 1 to 5 পর্যন্ত। এই যে ১ এর ঘরের নামতা ৫ পর্যন্ত আসছে, ২ এর ঘরেরটা ৫ পর্যন্ত, ৩ এর ঘরটা ৫ পর্যন্ত। তাহলে আমরা কিন্তু করে ফেললাম এটা টেবিলটা। কিভাবে? আমাদের এই যে দেখো টেবিল ছিল, ৩টা টেবিলই হয়েছে, ১ এর ঘরে, ২ এর ঘরে, ৩ এর ঘরে, এবং আমার লিমিট কিন্তু ৫ পর্যন্ত। এখন আমরা কিন্তু চাইলেই ইজিলি কি করতে পারি? সেই টেবিলটা ১ এর ঘরের থেকে না শুরু করে ধরো আমি এখন ৭ এর ঘরের থেকে শুরু করব। তাহলে আমার জাস্ট কি করতে হবে? আমার এইখানে আইটা স্টার্ট করতে হবে 7 থেকে। ঠিক আছে? এবং শেষ হবে কোথায় তাহলে? আমার 7 থেকে স্টার্ট হয়ে ধরো 10 পর্যন্ত নিতে চাচ্ছি। ব্যাস। আর বাকি জিনিসগুলো কিন্তু একই থাকবে। এখন এটা যদি আমরা রান দেই, দেখো কি হয়? এই এই যে এখন কিন্তু এই যে দেখো 7 থেকে আসলে স্টার্ট হয়ে ১ অ্যাড হয়ে আমার 8 থেকে শুরু হয়েছে কিন্তু। তাহলে তাহলে এই যে ৮ এর ঘরের নামটা আসলো, ৯ এর ঘরের নামটা আসলো, ১০ এর ঘরের নামটা চলে আসলো। তো এইভাবে আমরা কিন্তু চাইলে যত খুশি তত ঘরের, যত খুশি তত সংখ্যা পর্যন্ত আমরা এইভাবে মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করে ফেলতে পারি। বাট আমরা এখানে মূল যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করে আমরা কি কাজটা করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি লুপ নেস্টিং করা বা নেস্টেড লুপ। ঠিক আছে? এটা গেল একটা এক্সাম্পল। এরপর আমরা নেস্টেড লুপের আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করা। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে একদম খুবই সিম্পল একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করা। ঠিক আছে? তো এইখানে আমরা যেহেতু দুইটা লুপ রান করব, দুইটা লুপের জন্য আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে। ঠিক আছে? তো সেটা আমরা চাইলে লুপের ভিতরেও ডিফাইন করতে পারি বা বাইরেও ডিফাইন করতে পারি। তো এখানে আমরা বাইরে ডিফাইন করতেছি। ঠিক আছে? ইন্ট আই জে।
এইভাবে ডিফাইন করে নিলাম। এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু পরপর দুইটা ভেরিয়েবল একসাথে ডিফাইন করে ফেলছি। ঠিক আছে, ইন্টেজার আই, ইন্টেজার জে, এইভাবেও কিন্তু লেখা সম্ভব। ঠিক আছে, এরপরে আমার আরেকটা ইন্টেজার নিতে হবে, সেটা হচ্ছে আমার সেই প্যাটার্নটা আসলে কতটুকু বড় চাই, কতটুকু হাইট চাই, কয় লাইন হাইট হবে। ঠিক আছে, এটা আমি এখানে দিলাম হাইট ইকুয়াল টু 6, যে আমার 6 লাইন উঁচা একটা ট্রায়াঙ্গেল হবে। ওকে, এবার আমরা লুপগুলো স্টার্ট করে দিই। তো প্রথমে একটা ফর লুপ নিলাম, এখানে কি আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আই এর ভ্যালু কত হবে, লেস দেন অর ইকুয়াল হাইট। ঠিক আছে, হাইট পর্যন্ত এটা প্রত্যেকটা লাইন হবে। আচ্ছা, এরপরে আমি আই প্লাস প্লাস করব। ওকে, তাহলে এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ফেলি, তার মানে এটার ভিতর থেকে হচ্ছে আমার আরেকটা লুপ দিব এখন আমি, যেহেতু আমার মানে উদ্দেশ্যটাই হচ্ছে কি নেস্টেড লুপ নিয়ে কাজ করা। এর ভিতরে আমরা আবার আরেকটা দিলাম জে ইকুয়াল টু 1 এইরকম, তারপরে ধরো জে লেস দেন অর ইকুয়াল। এইবার একটা মজার জিনিস হবে, দেখো এবার আমি এখানে কোনো একটা সেট ভ্যালু না দিয়ে আমি দিয়ে দিলাম আই, তার মানে লাইন নাম্বার যত ওই লাইনে ততগুলা স্টার রাখবে। ঠিক আছে, আমি আসলে প্রিন্ট করব একটা স্টার। দেখো সেই স্টার দিয়ে আমি এই প্যাটার্নটাকে ড্র করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এইবার দেখো এর ভিতরে জাস্ট প্রিন্টএফ একটা সিঙ্গেল স্টার রেখে দিব। ওকে, এটা করা ডান। করার পরে প্রত্যেকটা লাইনের পরে পরে আমি কি করব, একটা করে ব্যাকস্ল্যাশ এন ক্যারেক্টার দিব। ঠিক আছে, তার মানে একটা করে নিউ লাইনে যাব আমি। ব্যাস, তাহলে আমরা আগে প্রোগ্রামটা রান করে দেখি কি জিনিসটা হয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে এটা কি কারণে এরকম হলো। ঠিক আছে, তো এই রান দিলাম। এই যে দেখো আমার এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ হচ্ছে। তো এখানে দেখে মনে হচ্ছে যে ট্রায়াঙ্গেলটা চাইলে আর একটু বড় করা যায়। তো চলো তো আমরা একটু বড় করে ফেলি, এই যে 6 পর্যন্ত। তো চলো আমরা জুম করি তাহলে এটাকে। এই যে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ কিন্তু হয়ে গেছে। এবং ট্রায়াঙ্গেল শেপটা আসলে তুমি যদি তাকায় খেয়াল করো, 1 নাম্বার লাইনে একটা স্টার, 2 নাম্বার লাইনে 2টা, 3 নাম্বার লাইনে 3টা, 4 নাম্বার লাইনে 4টা। ঠিক আছে, এইভাবেই কিন্তু একটা একটা করে বাড়তেছে। এবং এই শেপটা আসলে হইলো কিভাবে, আমি যখন একটা লুপের ভিতরে আরেকটা লুপ দিছি, এই সেকেন্ড লুপের দেখো কন্ডিশনটা চেক করে দেখো তুমি, জে লেস দেন অর ইকুয়াল আই, তার মানে প্রত্যেক লাইনের যে আই ভেরিয়েবলটা ছিল, যত নাম্বার লাইন, আইন কি লাইন নাম্বার না, তাহলে যত নাম্বার লাইন ওই নাম্বারে ততবার হচ্ছে আবার এই ভিতরের লুপটা ঘুরবে। আর যতবার ভিতরের লুপটা ঘুরবে ততবার একটা করে স্টার প্রিন্ট করবে। তার মানে যত নাম্বার লাইন তত নাম্বার লাইনে অতগুলা করে স্টার প্রিন্ট করবে। তো এইভাবে আসলে ট্রিক করে বিভিন্ন রকম শেপ তৈরি করা যায়। আমরা তো ওই যে একটু আগেই দেখলাম আমাদের স্লাইডে, বিভিন্ন রকম সুন্দর এরকম শেপ তৈরি করা যায়। তো যাই হোক, এটাই ছিল আমাদের নেস্টেড লুপের খুব সুন্দর দুইটা এক্সাম্পল। সো ফাইনালি আমরা প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টগুলোর মধ্যে লাস্ট যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে গিয়ে জাম্প স্টেটমেন্টগুলো। ঠিক আছে, একটা প্রোগ্রামের নর্মাল যেই ফ্লোটা, ঠিক আছে, এটা কি টপ টু বটম সিরিয়ালি যেতে থাকে। তো এই ফ্লোটাকে বিভিন্নভাবে ইন্টারাপ্ট বা চেঞ্জ করে এই জাম্প স্টেটমেন্টগুলো। জাম্প স্টেটমেন্ট 3 রকম আছে, ব্রেক, কন্টিনিউ এবং গো টু। ঠিক আছে, এখন আমরা এগুলার 3টা এক্সাম্পল দেখব। ঠিক আছে, ফার্স্টে আমরা হচ্ছে এটার থিওরিটা দেখবো যে এই 3টা এক্সাম্পল দেখতে কিরকম হয়, তারপরে আমরা হচ্ছে অনলাইন প্র্যাকটিসে চলে যাব। তো ব্রেকে আমরা এরকম একটা কোড দেখতে পাচ্ছি। এটা দেখে মনে হচ্ছে যে ব্রেক করলে আসলে কোনো কিছু স্টপ হয়ে যাবে, তাই না? ঠিক আছে, কোনো কিছু এন্ড হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে ব্রেকের নামটার থেকে। ওকে, তারপরে আছে আমাদের কন্টিনিউ। কন্টিনিউটা আসলে কি করে এটাও আমরা দেখব, যে এটা আসলে কোনো এক ধরনের কি কন্টিনিউ করে দিতে বলতেছে বা কোনো কিছু স্কিপ করতে বলতেছে এরকম মনে হচ্ছে। আর ফাইনালি গো টু, গো টু দেখেই মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় যেতে বলতেছে, তাই না? তো তাহলে চলো আমরা এই 3 ধরনের এই স্টেটমেন্টগুলো আসলে কিভাবে কাজ করে এটা আমরা অনলাইন প্র্যাকটিসে দেখি। অলরাইট, তো এখন আমরা দেখব কি এই যে ব্রেক, গো টু এবং জাম্প, মানে এই ধরনের কয়েকটা জাম্প স্টেটমেন্টকে নিয়ে আমরা এই এক্সাম্পল দেখব। তো ফার্স্টে আমরা দেখতে চাই ব্রেক নিয়ে। ঠিক আছে, তো ব্রেক নিয়ে কাজ করতে গেলে আসলে আমাদের একটা লুপ ক্রিয়েট করতে হবে, কারণ লুপের মধ্যেই আসলে ব্রেকের এফেক্টটা সবচেয়ে ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, তো ফার্স্টে আমরা ধরো একটা ইন্টিজার নিয়ে নিই a ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে ধরো আমরা একটা while লুপ নিই, while লুপ নিলাম,
ধরো a লেস দেন 10 এরকম, এটা নিয়ে আমরা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এখন এর ভিতরে আমাদের কাজটা হবে, ধরো a প্লাস প্লাস দিয়ে দিলাম এবং এরপরে প্রিন্টএফ এটা দিয়ে দিলাম যে আমার a কে প্রিন্ট করবে, ঠিক আছে। ধরো এখানে %d দিয়ে a দিয়ে দিলাম, ওকে। তো এখন এই জিনিসটা যদি আমরা রান করি তাহলে কি হবে, আমাদের এই সংখ্যাগুলো দেখা যাবে, তাই না? তো আচ্ছা, ধরো প্রত্যেকটা একটা নতুন লাইনে দেই, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ n করে দিলাম। এখন এটা যদি আমরা রান করি, আমরা যদি আউটপুটটা দেখি, এই যে দেখো একদম 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি কোনো সংখ্যা বাদ না দিয়ে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 এক সিরিয়ালে কিন্তু সবগুলো সংখ্যা চলে আসছে, ওকে। এখন আমরা আসলে ব্রেক দিব, ঠিক আছে। ব্রেকটা কোথায় দিব, এইখানে দেখো, যদি আমরা এখানে দিয়ে দিই ইফ এ ইকুয়াল ইকুয়াল, তার মানে এর ভ্যালু যদি সমান হয় 5, ঠিক আছে, তাহলে আমরা এই ব্রেকটাকে কল করব। এই ব্রেকটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটাকে আমরা কল করলাম। তাহলে এইবার আমরা রান করে দেখি যে যদি ইকুয়াল টু 5 হয় তাহলে ব্রেককে কল করবে, তারপরে আবার বাকিটা পুরো মতো নরমালি চলবে। তাহলে এবার দেখো এখন কি হয়, রান দিলাম। এখন আমরা যদি আউটপুটটা দেখি, এই যে দেখো 1 2 3 4 এরপরে ব্রেক, যখনই 5-এ আসছে এর ভ্যালু ব্রেক হয়ে গেছে এবং পুরো লুপটা বন্ধ হয়ে গেছে একদম, ঠিক আছে। লুপটাকে ব্রেক করে দিছে, যে গাড়ির ব্রেক চেপে গাড়ি থামায় দেওয়া, এখানেও কিন্তু ব্রেক দিয়ে আমার পুরো লুপটাকে বন্ধ করে দিল, ঠিক আছে। 5 পর্যন্ত এসে যখন দেখছে যে হ্যাঁ ব্রেক চলে আসছে, এই লুপ কিন্তু আর চলে নাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক ধরনের জাম্প স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি কন্টিনিউটা দেখতে চাই, দেখো ব্রেকের এক্সাম্পল দিয়ে আমরা কন্টিনিউটা দেখবো, জাস্ট ব্রেকের জায়গায় কন্টিনিউ বসায় দিব, জাস্ট এতটুকুই চেঞ্জ। তাহলে এখন আমরা দেখি কি ধরনের ডিফারেন্সটা হয়। আবার রান দিলাম, এইবার দেখো কি হয়। এইবার আমরা যদি খেয়াল করে দেখি 1 2 3 4 তারপরে 5 নাই, 5 ভ্যানিশ, কিন্তু এরপর আবার 6 7 8 9 10 এইরকম। তাহলে কন্টিনিউটা আসলে কি করে, কন্টিনিউ স্টেটমেন্টটা আসলে এই কাজটা করে যে আমার যে এই 5 যখন আসছে, কন্টিনিউ মানে হচ্ছে যে এই স্টেপে এই লুপে আর যা কাজ আছে সেগুলো আর করা হবে না, ঠিক আছে। এই যে কাজগুলো স্কিপ করা হবে, করে তারপরে আবার টপের থেকে স্টার্ট হবে, তারপরে কিন্তু আবার এ প্লাস প্লাস হয়ে নেক্সট এর সংখ্যায় চলে গেছে। কিন্তু এই যে এ ইকুয়াল টু 5 যখন কন্টিনিউ ছিল, কন্টিনিউ মানে হচ্ছে এরপরে যা আছে সেই পার্টটাকে স্কিপ করে যাওয়া, তো এই কারণে এই 5 কে কিন্তু প্রিন্ট করা স্কিপ করে চলে গেছে, ঠিক আছে। আর ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে গো টু এর এক্সাম্পল, ওকে। তাহলে গো টু এর এক্সাম্পলটা দেখার জন্য আমাদের আসলে এত কিছু লাগবে না, আমরা এগুলো রিমুভ করে ফেলতে পারি, ঠিক আছে। ফাইনালি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা জাস্ট এই মেইনটা নিব, তারপরে ধরো কিছু এমনিতেই র্যান্ডম কিছু প্রিন্টএফ স্টেটমেন্ট নিব, ঠিক আছে। কপি পেস্ট করে দিয়ে দিব, ধরো স্টেটমেন্ট 1, ঠিক আছে। আমি জাস্ট এটাকে কপি করলাম, ঠিক আছে। 1 তারপরে 2 তারপরে ধরো আমার আসলো 3, ঠিক আছে। এখন আমি যেটা করব, আচ্ছা এখানে ধরো আরেকটা স্টেটমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, একটা দিলাম 4। এখানে আমি যেটা করব যে আগে একটা জায়গা আমাকে মার্ক করতে হবে, ঠিক আছে। ধরো এইখানে একটা জায়গাকে আমি লোকেশনটাকে মার্ক করে রাখলাম লাস্ট, ঠিক আছে। তার মানে কি, এটা আসলে আমার প্রোগ্রামের এন্ড, ঠিক আছে। এরকম একটা জায়গাকে আগে ট্যাগ করে রাখতে হবে যে এই জায়গা লাস্ট একটা পজিশন। এরপরে আমি যে কোনো প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে এরকম গো টু স্টেটমেন্ট দিতে পারবো, যে গো টু লাস্ট। তখন কি হবে দেখো, তাহলে প্রোগ্রামটা রান করলে কি হবে, এই যে প্রথম স্টেটমেন্টটা আসবে এটা প্রিন্ট করবে, পরের স্টেটমেন্টটা আসবে প্রিন্ট করবে, তারপরে যখন আসবে দেখবে কি গো টু লাস্ট, তার মানে ডাইরেক্ট জাম্প করে 7 থেকে 10-এ চলে যাবে লাস্ট। এই যে স্টেটমেন্ট 3 এবং 4 এখানে কিন্তু আর প্রিন্ট হবে না। আমরা এখন যদি রান করে দেখি, দেখো এই যে, আচ্ছা এগুলাতে ব্যাক দেওয়া হয় নাই, ধরো আমরা লাইনগুলো একটু ক্লিয়ার করি, প্রত্যেকটাতে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, ঠিক আছে। ব্যাকস্ল্যাশ এন এটা আমরা কপি করে দিই, দিলাম,
এগুলোতে না দিলেও হবে কারণ এগুলো আসতেছে না। ওকে ওকে, এইবার যদি আমরা দেখি, এই যে দেখো ফার্স্টে স্টেটমেন্ট 1, তারপরে স্টেটমেন্ট 2, এরপরে কিন্তু 3 4 এর আর কোনো দেখা পাওয়া গেল না। কারণ কি? কারণ আমি 3 4 এর আগে জাম্প করে দেখো এই লাস্টের থেকে এইখানে চলে আসছি, এবং এরপরে তো প্রোগ্রাম শেষ, এই যে রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। তাহলে দেখলে কি যে এইখান থেকে কিন্তু জাম্প করে চলে যাওয়া যায়। এই ছিল আমাদের 3 ধরনের কি জাম্প স্টেটমেন্ট। অলরাইট, তো এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারেস। ঠিক আছে, তো অ্যারে জিনিসটা কি? আসলে একই টাইপের একটা ভেরিয়েবল যখন আমরা নেই, যেমন ধরো ইন্টেজার বা ফ্লোট, ধরো ইন্টেজার একটা না নিয়ে আমি অনেকগুলা নিলাম, এবং সেই অনেকগুলা যদি একটা র্যামের মেমোরির মধ্যে, ঠিক আছে, ধরো পাশাপাশি থাকে একটার পর একটা একটার পর একটা, সেটাই কিন্তু একটা অ্যারে। ঠিক আছে, এবং পুরো এই জিনিসটা একটা সিঙ্গেল নামের আন্ডারে থাকবে, এই জিনিসটাই কিন্তু একটা অ্যারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একটা ডেরাইভড ডাটা টাইপ, কারণ অ্যারে নিজে কিন্তু কোনো ডাটা টাইপ না। অ্যারে হইতে পারে ইন্টিজার টাইপের অ্যারে, বা ফ্লোট টাইপের অ্যারে, বা ডাবল টাইপের অ্যারে। ঠিক আছে, এগুলার থেকেই কিন্তু এই অ্যারেটা তৈরি হচ্ছে। এইখানে ব্যাপারটা আসলে এইরকম, অ্যারেটা এরকম মেমোরির মধ্যে পাশাপাশি থাকবে। এই যে ধরো, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে পাঁচটা এরকম আইটেম আছে। হইতে পারে এই পাঁচটা ইন্টেজার আছে, এখানে একটা ইন্টেজার, এখানে একটা ইন্টেজার। ঠিক আছে, এরকম পাশাপাশি পাঁচটা ইন্টেজার আছে, এবং এই পুরো জিনিসটার একটা সিঙ্গেল নাম থাকবে, এই নামের আন্ডারে এই আইটেমগুলা থাকবে। ঠিক আছে, তো এই যে অ্যারের আইটেমগুলা, এগুলাকে নির্দিষ্ট করার জন্য কিন্তু একটা জিনিস ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে গিয়ে ইন্ডাইসেস। তো এই ইন্ডেক্স, ঠিক আছে, ইনডেক্স, তো ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে গিয়ে আমার ইন্ডাইসেস। ঠিক আছে, তো এই ইন্ডেক্সকে ব্যবহার করে আমার কি করা হয়, এই কোন আইটেমটাকে আমি আসলে পয়েন্ট করতেছি। ঠিক আছে, কারণ এখানে তো অনেকগুলো আইটেম একই নামের আন্ডারে, তাহলে আমরা কাকে চাচ্ছি, কোন আইটেমটাকে চাচ্ছি সেটা বোঝার জন্য আমরা ইন্ডেক্স ব্যবহার করি। ঠিক আছে, ইন্ডেক্স, এবং এই প্রত্যেকটা আইটেম যে আলাদা আলাদা, এদেরকে প্রত্যেকটাকে এক একটা বলা হয় অ্যারের এক একটা এলিমেন্ট। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা দেখি যে অ্যারের আসলে ব্যবহার করার কারণটা কি। কারণটা হচ্ছে, আমার এরকম প্রোগ্রামিং এ প্রায় সময়ই দেখা যায় যে একই ধরনের অনেকগুলা ভ্যালু একসাথে রাখার দরকার হয়। তো সেটা করতে গেলে আমি এরকম করতে পারি, আমি এরকম ভেরিয়েবলের নাম দিতে পারি, যে এরকম ধরো ইন্টেজার 1, ইন্টেজার 2, ইন্টেজার 3, এরকম করে করে অনেকগুলা ভেরিয়েবল নিলাম ধরো। এটা কি আসলে একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল না? তো এইরকম না করে আমি যদি একটা নামের আন্ডারে একটা অ্যারের ভিতরে সবগুলা ভ্যালুকে একত্রে রাখতে পারি, তো এটা দেখা যায় অনেক ক্ষেত্রেই সুবিধা। ঠিক আছে, এই জন্য আমরা আসলে অ্যারেটা ব্যবহার করি। এটা ডিক্লেয়ার করার উপায়টা কি? ডিক্লেয়ার করার উপায়টা কিন্তু অলমোস্ট আমাদের কিসের মতোই, আগে আমরা যেভাবে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করতাম মোটামুটি সেরকমই। ফার্স্টে ডাটা টাইপটা দিব, তারপরে তার নাম দিব, এইখানে একটা এক্সট্রা জিনিস দিতে হবে যে তার সাইজটা কত হবে, তার মানে কতগুলা সেই আগের যে আমাদের যে বেসিক টাইপের ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবল গুলো এখন কয়টা একসাথে থাকবে, এখানে কয়টা একসাথে জায়গা নিবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, ফ্লোট মার্কস 5, তাহলে কি হবে আসলে, এই যে দেখো, এই যে সেই মার্কস, ঠিক আছে, তখন আমরা এই যে দেখো পাশাপাশি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মার্কসকে কিন্তু একটা নামের আন্ডারে, এই যে মার্কস, এই মার্কস নামের আন্ডারে আমি পাশাপাশি এরকম পাঁচটা ভ্যালুকে একত্রে রাখতে পারতেছি। ঠিক আছে, এবং এদের প্রত্যেকটাকে যখন আমি অ্যাক্সেস করতে যাব, অ্যাক্সেস করতে গেলে তখন কিন্তু তাদের ইন্ডেক্স অনুযায়ী অ্যাক্সেস করতে হবে, এবং ইন্ডেক্সটা কোথায় দিতে হবে, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে। আমি যদি নেই, ধরো মার্কসের আমি কয় নাম্বার আইটেমটা চাচ্ছি, ধরো আমি এই যে 66, যে 1 2 3 তিন নাম্বার আইটেমটা চাচ্ছি, তাহলে ইন্ডেক্স কিন্তু হবে 2, কারণ কি ইন্ডেক্সের কাউন্টিং শুরু হয় 0 থেকে। তাহলে 0 হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্টটা, তারপরে 1 হচ্ছে আমার সেকেন্ড এলিমেন্টটা, 2 ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে এগুলা। ঠিক আছে, তারপরে ইন্ডেক্স নাম্বার 2 যেটা, এটা হচ্ছে আমার থার্ড এলিমেন্ট, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি একদম লাস্টের আইটেমটা চাই, যেটা হচ্ছে আমার 5 নম্বর আইটেম, 5 নম্বর আইটেম, কিন্তু তার ইন্ডেক্স হবে কিন্তু 4, তার মানে ইন্ডেক্স সবসময় 1 কম হয়। ইন্ডেক্স আসলে 1 কম কেন হয়? কারণ কাউন্টিংটা 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এছাড়া আর বাকি সবকিছু কিন্তু আমাদের সেই ভেরিয়েবলের মতোই, তাকে অ্যাক্সেস করা যায়, তার ভ্যালু পরিবর্তন করা যায়, সবই করা যাবে তার নাম ধরে ধরে। শুধু নামের সাথে এখন এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে, এই যে এরকম একটা থার্ড ব্র্যাকেট অ্যাড হবে এখানে। ঠিক আছে, এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা তার
ঠিক কত নাম্বার আইটেমটা চাচ্ছি সেটা নির্দিষ্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু এক্সাম্পল দেখতে যাব। তো তার আগে এটা আসলে কিভাবে ইনিশিয়ালাইজ করা হয় সেটা আমরা দেখি। ঠিক আছে, আমরা কিন্তু ভেরিয়েবলে ইনিশিয়ালাইজ করতাম না, শুরুতে ভ্যালুর একটা দিয়ে দিতাম। তো এইখানে অ্যারেতেও ভ্যালুগুলো দিব, বাট এইবার আসলে দেখো কি হয়। এইবার এই যে ইন্ট নাম দিলাম এটা, এরপর ইকুয়াল দিয়ে আগে তো আমরা শুধু একটা ভ্যালু দিয়ে দিতাম, এবার তো অনেকগুলা ভ্যালু। সেই কারণে আমরা কি করব, দেখো এই যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো দিয়ে সিরিয়ালি এইভাবে ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, এটার মানে কিন্তু আসলে এইরকম যে এই যে প্রত্যেকটা আইটেম, যে এই যে প্রত্যেকটা আইটেম মার্কস 0, মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মার্কস 4, প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা করে ভ্যালুগুলো কিন্তু ইনপুট হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আসলে একটা শর্ট ফর্ম। আগে কিন্তু আমরা এইভাবেই করতাম যে নাম দিতাম ইকুয়াল টু একটা ভ্যালু দিতাম, নাম দিতাম ইকুয়াল টু একটা ভ্যালু দিতাম, তাই না? এবার আমরা কি করলাম, সেই একই নামের আন্ডারে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেমকে আমরা ডাকলাম, কল করলাম 0, 1, 2, 3, 4 এরকম, এবং এদের প্রত্যেকের একটা একটা করে ভ্যালু দিয়ে দিলাম। ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, শুরু একটা ভ্যালু দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, এগুলো কিন্তু সবই আমরা আবার কোডে প্র্যাকটিস করে দেখব। ঠিক আছে, এই যে ভ্যালু অ্যাক্সেস এবং পরিবর্তন করা স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে, এই যে দেখো স্ক্যানএফ দিয়ে আমরা আগে কিভাবে ভ্যালু ইনপুট নিতাম, এই যে এন্ড চিহ্ন দিতাম, ঠিক আছে, এরপরে ভ্যারিয়েবলের নাম দিতাম। এখানেও কিন্তু এন্ড চিহ্ন দিব, ভ্যারিয়েবলের নাম দিব, জাস্ট এই যে ইন্ডেক্সটা অ্যাড হবে, তার মানে ঠিক কত নাম্বার এলিমেন্টটা আমি অ্যাক্সেস করতেছি, সে ভ্যালু চাচ্ছি সেটা জাস্ট এখানে অ্যাড হবে। ঠিক আছে, প্রিন্টএফ এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি একই রকম। তাহলে চলো এখানে দেখো, এই কোড দেখে আবার ভয় পেয়ে যেও না কিন্তু। ঠিক আছে, এটা আগে একটু দেখো, কথাটা শুনো। ব্যাপারটা হচ্ছে এই রকম যে এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ বিশাল বড় কোড দেখি, বাট কোডটা কিন্তু আসলে খুবই সিম্পল। আর তারপরেও এটা যে একেবারে পারতেই হবে বা পরীক্ষা আসবে বা বুঝতেই হবে এমন কিন্তু না, বাট তোমরা যদি ঠান্ডা মাথায় একটু দেখো তাহলে কিন্তু এটা খুবই সিম্পল মনে হবে। এটা আসলে তোমাদেরকে জাস্ট ডেমনস্ট্রেশন করানোর জন্য যে অ্যারেটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে আসলে কিভাবে ভ্যালুগুলো ম্যানিপুলেট করা যায়, অনেকগুলো ভ্যালু একসাথে রাখা যায়, শুধুমাত্র এইটা দেখানোর জন্য। ঠিক আছে, এটা কোনোভাবেই তোমাদের মেমোরাইজ বা বোঝা বা ইয়ের জন্য এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এটা নিয়ে, কোডটা নিয়ে একটু প্র্যাকটিস করে দেখি, তাহলে আমাদের অ্যারে নিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এখন অ্যারে দিয়ে আমরা আসলে যে এক্সাম্পলটা দেখব, এই এক্সাম্পলটায় আসলে আমি কতগুলো মার্কস ইনপুট নিব এবং অ্যারেকে ব্যবহার করে সেই মার্কসগুলা আমি এক জায়গায় জমা করে রাখবো, এবং তারপর আমি সেটার আবার কি করব, অ্যাভারেজ বের করব। ঠিক আছে, তো ফার্স্টে আমার কি করতে হবে, তাহলে একটা অ্যারে নিতে হবে। অ্যারেটা আমি নেই এরকম, ধরো ফ্লোট টাইপের অ্যারে নিলাম, যেহেতু মার্কস এখানে হচ্ছে দশমিক নাম্বার থাকবে, তো এইটা নিলাম মার্কস। দেন আমি লিমিট করে দিলাম যে এটা 10টার মধ্যে হবে। ঠিক আছে, তো এটা আসলে ম্যাক্সিমাম 10টা নাম্বার ধরতে পারবে, তাই না? আর যেহেতু আমার হচ্ছে লুপ রান করতে হবে আবার, ঠিক আছে, তো এই জন্য আমি ধরো দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আই এবং এন। একটু পরে আমরা যখন লুপটা লিখবো তখন আসলে বোঝা যাবে যে এগুলা কেন নিলাম। আর তারপরে আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে আমার যেহেতু সামে সবকিছু যোগ করে তারপরে সেটাকে অ্যাভারেজ করতে হবে, তো সেই কারণে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ফ্লোট সাম ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন ফার্স্টে আমি আসলে ইনপুট নিয়ে নিব যে আমি অ্যাকচুয়ালি কতগুলা মার্কস ইনপুট নিতে চাচ্ছি। ঠিক আছে, তো সেটার জন্য আমি আগে একটা প্রম্পট দিব যে এন্টার দি নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, এটা দিব, দেওয়ার পরে আমি এবার স্ক্যানএফ নিব, ধরো %d নিলাম এন্ড n। তার মানে কি হলো, আমি অ্যাকচুয়ালি কতগুলা মার্কস নিয়ে এভারেজ করব সেইটা দেখতে চাচ্ছি, রাইট? আচ্ছা, এটা নেওয়া হলো। নেওয়ার পরে এইবার আমি ফার্স্ট একটা লুপ রান করব, লুপ রান করে এইবার মার্কস গুলাকে ইনপুট নিব। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, একটা ফর লুপ রান করব আমি। ফর লুপটা কি করে, i ইকুয়াল টু 0 দিয়ে করব, i যতক্ষণ পর্যন্ত লেস দেন n। কারণ কি, n হচ্ছে আমার নাম্বার অফ এলিমেন্টস, তাই না, যেই কয়টা এলিমেন্টস নিব, তারপরে প্লাস প্লাস i। ঠিক আছে, এটা দিলাম, দিয়ে এখন এখানে এই লুপের ভিতরে আমি ইনপুট নিব। এইখানে আমি কি নিতে পারি, ধরো আমি দিলাম যে স্ক্যানএফ দিয়ে দিলাম %f। ঠিক আছে, এন্ড মার্কস। এই যে দেখো, এখানে কিন্তু আমার অ্যারে দিয়ে কিভাবে ভ্যালু ইনপুট নিতে হয় এটাও হয়ে গেল। এই যে এন্ড চিহ্ন দিলাম, অ্যারের নামটা দিলাম, ওকে। এরপরে আমি ইন্ডেক্সটা দিব। এখন এই ইন্ডেক্সটা কি,
এক একটা বার লুপ যখন ঘুরে আসবে তার জন্য ডিফারেন্ট হবে, কারণ প্রথমে প্রথম এলিমেন্টটা নিব, তারপরে সেকেন্ড এলিমেন্টটার ইনপুট নিব, তারপরে থার্ড এলিমেন্টটার ইনপুট নিব। তাহলে কি করতে হবে, এখানে আই দিতে হবে, ঠিক আছে, আই দিয়ে ইনপুট নিব এখানে। ওকে, তাহলে আমার ইনপুট নেওয়া শেষ হয়ে গেল। এরপর আমরা আবার কি করব, আমরা আরেকটা ফর লুপ রান করব, এবং এটা কিন্তু এক্স্যাক্টলি সেম ওয়েতে, এই যে এই এক্স্যাক্টলি এটার মতো, এক্স্যাক্টলি এটার মতো আমরা আবার রান করব i equal to 0, i less than n এবং প্লাস প্লাস। কিন্তু এইবার আমরা কি করব, এইবার আমরা আসলে সামটা বের করব। সাম কিভাবে বের করব দেখো, সামটা হবে গিয়ে আমার যে প্লাস ইকুয়াল, প্রথমে কি সামটা 0 ছিল, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে যদি সামের সাথে যোগ করে দিই, মানে প্রত্যেকটা মার্কস, এবারও কিন্তু আই মার্কস আই, তার মানে ফার্স্টে কি হবে মার্কস 0, তার মানে প্রথম এলিমেন্টটা, তারপরে কি হবে মার্কস 1, তারপরে মার্কস 2, মার্কস 3, এইভাবে কিন্তু জিনিসগুলো যোগ হয়ে যাবে সামের সাথে। তাহলে প্রত্যেকবার যখন লুপটা ঘুরে আসবে একটা একটা করে আইটেম যোগ হয়ে যাবে। এই কারণে আমি যদি মার্কস আই দিয়ে দিই সামের সাথে, এটা কিন্তু একটা একটা করে যোগ হয়ে গেল। তো এই কাজগুলো শেষ হওয়ার পরে ফাইনালি আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার প্রিন্টএফ কি করব, আমি আমার এভারেজটা এভিজি এভারেজ শো করে দিব, ইজ ইকুয়াল টু কি হবে, ধরো পার্সেন্ট এফ দিলাম, আর এখানে কি হবে সাম বাই কি এন, কারণ কি যতগুলো নাম্বার ছিল সেটা ডিভাইডেড বাই সাম, সেটাই তো আমার আউটপুট। এই হচ্ছে কিন্তু আমার প্রোগ্রাম। আচ্ছা, তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান দেই দেখি কি হয়। ওকে, এই যে আমার এখন কি চাচ্ছে, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে, আমি কয়টা নাম্বার নিয়ে আসলে অ্যাভারেজ করতে চাচ্ছি, তো দিলাম 4টা। ওকে, এখন আমার ইনপুটগুলো নিতে হবে, ঠিক আছে, কি কি মার্কস, ধরো একটা দিলাম 66, ধরো 66.5 এরকম দিলাম, আরেকটা ধরো দিলাম 55.4 এরকম দিলাম, তারপরে দিলাম ধরো 87.6 দিলাম, আর আরেকটা দিলাম খুব খারাপ, ধরো 45.6 এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই আমার 4টা ভ্যালু ইনপুট নিয়ে এই যে দেখো আমাকে কিন্তু এভারেজ ভ্যালু একটা দিয়ে দিল, ঠিক আছে, এভারেজ ভ্যালু। তাহলে এটা আসলে কি করছে, ফার্স্টে আমার ইনপুট নিছে যে আমি কয়টা ইনপুট নিতে চাই, রাইট, এই যে এন এর ভ্যালু। তারপরে কি করলো, আমার এই যে মার্কসের ভ্যালুগুলো যে 1টা 2টা 3টা 4টা, এই যে মার্কসের ভ্যালুগুলো, এই মার্কসের ভ্যালুগুলো কিন্তু ইনপুট হিসাবে নিছে। কোথায় নিছে, সেই অ্যারের ভিতরে নিছে, অ্যারের মধ্যে যেই এলিমেন্টগুলো ছিল 1 2 3 4 এইগুলাতে রাখছে। রাখার পরে যখন এন্টার করা শেষ হয়ে গেছে তারপর কিন্তু আমার আবার কি করলো, এগুলা আবার একটা একটা করে অ্যাক্সেস করা হয়েছে, এই যে আরেক সেকেন্ড ফর লুপটা দিয়ে করে সামের সাথে যোগ করা হয়েছে। ফাইনালি আমার এই সামকে এন দিয়ে ভাগ করে এভারেজ বের করে ফেলা হয়েছে। তো এইটাই ছিল অ্যারে দিয়ে একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম। তো এটা দেখলে কিন্তু আর এতটা কঠিন মনে হচ্ছে না আশা করি, রাইট? ওকে, আচ্ছা, তো এখন আমরা যেই এররটা নিয়ে কথা বলবো, দেখো এটা আসলে কি আউট অফ বাউন্ড এরর, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যারের একটা এরর। এই এররটা ঝামেলাপূর্ণ বেশ, কারণ কি কম্পাইলার এটা ধরতেও পারে নাও ধরতে পারে, ঠিক আছে, অনেক সময় ধরতে পারে না, তাহলে এটা নিয়ে একটু ঝামেলা হয়। আর এটা করলে আসলে কি হয়, ভুলটা করলে প্রোগ্রাম রান করার সময় উল্টাপাল্টা ভ্যালু আসে, ঠিক আছে, র্যান্ডম মেমোরি ভ্যালু আসে। তাই এটা আমরা একটু যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আসলে বুঝতে পারবো যে জিনিসটা কি। যেমন ধরো আমি মার্কস 10, তাহলে 10 সাইজের একটা অ্যারে নিলাম, ঠিক আছে। তো এই অ্যারেতে আমার কি আছে, এখানে ধরো বিভিন্ন মার্কস আছে, এখানে 72 80 এরকম 80 77 90 এরকম 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 আমার অনেকগুলা মার্কস রাখা আছে, টোটাল 10টা মার্কস আছে এখানে। তো এগুলোর ইন্ডেক্স কত কত, ইন্ডেক্স হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্স, তাই তো। তো এখন ধরো তুমি হঠাৎ করে তোমার প্রোগ্রামের ভিতরে চেয়ে বসলা যে মার্কস, ঠিক আছে, মার্কস 11, বা ধরো তুমি মার্কস 10ই চেয়ে বসলা, ঠিক আছে, এরকম চেয়ে বসলা যে মার্কস তুমি 10, ঠিক আছে, এই যে এরকম মার্কস 10। তো মার্কস 10 আসলে কত, ইন্ডেক্স 10 নাম্বার, তো 10 নাম্বার ইন্ডেক্স কি এখানে আছে, নাই তো। তাহলে দেখো এই যে মার্কস 10, এইটার ভ্যালুটা কি আসলে আমাদের জানা, এটা একটা আননোন ভ্যালু না। তাহলে এইখানে কিন্তু মেমোরির ভিতরে এরকম র্যান্ডম ভ্যালু থাকে, যেটা আননোন সেটা কিন্তু র্যান্ডমলি একটা ভ্যালু তখন চলে আসবে, সেটা কিন্তু আমরা জানি না। তো এইরকম র্যান্ডম ভ্যালু আউট অফ বাউন্ড এররে কিন্তু ঝামেলা করে ফেলবে।
ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা অ্যারের যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারেস। এটা আমাদের আসলে এখন প্র্যাকটিক্যাল কোনো ওয়ার্কে লাগবে না, বাট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু বিভিন্ন সফটওয়্যার এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলোই ব্যবহার হয়। যেমন ধরো আমরা যদি একটা 2 ডাইমেনশনাল অ্যারে নেই, ঠিক আছে, তাহলে কি হবে, এইরকমভাবে এটাকে ডিফাইন করা হবে, ফ্লোট এক্স 3 4। তার মানে আমরা ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেট করে দেই না, ঠিক আছে, এইরকম হবে যে এদিকে 3 ঘর ওদিকে 4 ঘর, বা এদিকে 3 ঘর এদিকে 4 ঘর, এইভাবে। তাহলে টোটাল এলিমেন্ট কিন্তু 3 4 12টা হবে। এমনকি আবার এইভাবে একইভাবে তুমি 3Dও করতে পারো, ঠিক আছে। ধরো 3 ডাইমেনশনাল পজিশন বের করার জন্য ধরো এক্স ওয়াই জেড, এই ভ্যালুগুলোর জন্য তুমি একটা টোটাল অ্যারে নিয়ে নিলা, তাহলে সেটা হতে পারে 3 × 4 × 3। তাহলে টোটাল কিন্তু 36টা এলিমেন্ট হবে এই একটা অ্যারের ভিতরে। তো এই ধরনের অ্যারেটা ধরো 2D অ্যারের একটা এক্সাম্পল দেই, তাহলে এটা হবে রো হচ্ছে 1 2 3টা, আর কলাম হচ্ছে দেখা যাচ্ছে 1 2 3 4টা। তো এইটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে। দেখো এটার মধ্যে ভ্যালুগুলা কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে হবে। আমরা যেমন 1 ডাইমেনশনাল অ্যারে এখন পর্যন্ত যা দেখছিলাম সবই কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারে ছিল। এইটা যখন 2 ডাইমেনশনাল অ্যারে হয়ে যাচ্ছে তখন আমার কি হচ্ছে, আমার কিন্তু ইন্ডেক্স তখন 2টা লাগবে, তাই না, 2টা ইন্ডেক্স। তো এই ধরনের আসলে 2D এবং 3D যে অ্যারেগুলা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায়, গেম ডেভেলপমেন্টের ভিতরে, ঠিক আছে। তোমরা যে 2D গেম খেলো 3D গেম খেলো, এগুলো সবই কিন্তু আসলে 2D এবং 3D অ্যারের ভিতরে সব ডাটাগুলো রাখা হয়, ঠিক আছে। পজিশনের ডাটা বলো, তোমার গ্রাফিক্সের ডাটা বলো, এমনকি এই যে যখন আমরা সফটওয়্যার সিমুলেশন করি, বিভিন্ন ধরনের গ্রাফিক্স করি, সবই কিন্তু আসলে এই যে গ্রাফ সিমুলেশন এবং বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশন, সবই কিন্তু এই 2D এবং 3D মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে করা হয়। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম ফাইনাল টপিকে চলে আসলাম, সেটা হচ্ছে গিয়ে ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশন দিয়েই কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর সব কিছু অ্যাকচুয়ালি চলে। তো এই ফাংশনটা এখন আমরা একটু ইনডেপথে দেখব, ঠিক আছে। তো ফাংশন জিনিসটা আসলে কি ছিল, কতগুলো স্টেটমেন্টের সমষ্টি, ঠিক আছে, যেটা একমাত্র একটা নির্দিষ্ট কাজ করবে, তাই না। তো ফাংশন কি করে আমরা আবার একটু রিক্যাপ করে নেই। ফাংশন ইনপুট নেয়, প্রসেস করে আউটপুট দেয়, আমরা কিন্তু শুরুতে এটা দেখছি, রাইট। এবং আমরা এটাও জানি যে প্রত্যেকটা সি প্রোগ্রামই এক বা একাধিক ফাংশন নিয়েই তৈরি। তুমি যে বলবা যে হ্যাঁ ভাই আগে তো আমরা ফাংশন নিয়ে কাজ করিনি, না, অবশ্যই আমরা ফাংশন নিয়েই কাজ করছি, ঠিক আছে। কারণ সি প্রোগ্রামে কি সবসময়ই একটা বাধ্যতামূলক ফাংশন তো ছিলই, সেটা কি ছিল, মেইন ফাংশন যেটা ছিল, এটা একটা ফাংশন থাকতেই হয়। তাহলে মিনিমাম একটা ফাংশন তো থাকবেই, আবার এর থেকে বেশি অনেক থাকতে পারে, রাইট। আচ্ছা, আর সি প্রোগ্রামিংয়ে ফাংশন নিয়ে কাজ করা হয় এই জন্যেই যে জটিল কোনো বড় সমস্যাকে ছোট ছোট পার্টে আগে ভেঙে নেওয়া হয়, ঠিক আছে। এটা আমরা একদম প্রোগ্রামিংয়ের ডেফিনিশন থেকেই জানছিলাম কি, যে বড় একটা প্রবলেমকে ছোট ছোট পার্টে ভাগ করা, তারপরে সেটাকে সলভ করা, তাই তো, এইরকম। তাহলে এইখানেও দেখো এই ছোট ছোট যেই সমস্যাগুলোতে ভাগ করব, সেগুলোই কিন্তু আমার এক একটা ছোট ছোট ফাংশন হতে পারে, রাইট। এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো এমন একটা সফটওয়্যার তুমি তৈরি করবা যার কাজ হচ্ছে স্ক্রিনের মধ্যে এরকম বিভিন্ন সাইজের সার্কেল ড্র করে সেগুলোকে কালার করা, ঠিক আছে, কালার করবে, ঠিক আছে। তো এইটা তুমি 2টা ফাংশন দিয়ে করতে পারো। একটা ফাংশন ধরো এরকম র্যান্ডম সাইজের সার্কেল ড্র করবে, একটা ছোট একটা বড়, একটা বড় একটা ছোট, এইরকম ডিজাইন করবে। আর বাকি আরেকটা ফাংশন কি করবে, সে হচ্ছে কালার করবে, এক একটা এক এক কালার করবে, এটা এক কালার করলো, এটা এক কালার করলো, এটা এক কালার করলো, এইরকম। তো এইভাবে একটা জটিল কাজকে যে তুমি এরকম একটা প্যাটার্ন তৈরি করবা, এরকম ছোট বড় ইয়ে দিয়ে, ধরো সার্কেল দিয়ে পুরো স্ক্রিনটা ভরে ফেললা, এরকম এক একটা এক এক কালারের। তো এইরকম একটা জটিল সমস্যাকে আমি 2টা ভাগে ভেঙে ফেললাম। একটা কি হলো, একটা হচ্ছে আমার যে সার্কেলটা ড্র করতেছে, আরেকটা কি করতেছে, আরেকটা হচ্ছে কালার করতেছে। এখন সেই কাজগুলোকেও চাইলে আমরা আরো ছোট ছোট কাজে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে সার্কেলের আউটলাইনটা ড্র করবে, আরেকটা হচ্ছে ভিতরের কালার ফিল ইন কালারটা দিচ্ছে, আরেকটা হচ্ছে তোমার এরকম কোন শেপটা নেক্সট কোন জায়গায় হবে সেটা ঠিক করবে, এইরকম। তো এইভাবে আসলে বড় কোনো কমপ্লেক্স কাজকে ভেঙে ভেঙে নিয়ে ছোট ছোট যে পার্টগুলো, এগুলোই এক একটা ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশন কিন্তু আমাদের দেখো 2 রকম হইতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, ঠিক আছে, আর আরেকটা ইউজার ডিফাইন ফাংশন। এখন যদি আমরা দেখি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, ঠিক আছে, এই জিনিসটা কি, এটা আসলে সি প্রোগ্রামিং এর বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে কি, বিল্ট ইন মানে এটা অলরেডি সি প্রোগ্রামিং এর সাথেই ছিল, তাই না, সাথেই আসছে। তো এগুলো কিরকম হইতে পারে এবং এগুলো কোথায় থাকে, এগুলো থাকে হচ্ছে গিয়ে হেডার ফাইল, ঠিক আছে,
আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যে আমরা দেখলাম যে stdio.h এটা যে সবসময় দেই, এই যে দেখো stdio.h এই হেডার ফাইলটা যে সবসময় ইনক্লুড করি, কেন করি? এই যে আমরা এতক্ষণ যে ইউজ করলাম scanf ফাংশন বলো বা তোমার printf ফাংশন বলো, এই যে এই ফাংশন getS putS এগুলো যে ইউজ করতাম আমরা, এই ফাংশনগুলো কিন্তু অলরেডি তৈরি করে দেওয়া ছিল stdio.h এই হেডার ফাইলের ভিতরে। এইখানে থাকার কারণে আমরা কিন্তু খুবই ইজিলি জাস্ট এই যে এই হেডার ফাইলটা ইনক্লুড করে দিতাম, একদম টপে 1 নাম্বার লাইনে এটাই থাকতো। তারপরে আমরা কিন্তু এটার ভিতরে যেই ফাংশনগুলো ছিল এগুলো আমরা মনের ইচ্ছা মতন যে কোনো জায়গায় ইউজ করতে পারতাম, তাই না? তো এটা আমাদের কি আমাদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছে, তাই না? তো এইরকম কিন্তু আরো অনেকগুলো হেডার ফাইল আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজের জন্য। তো আমরা এখানে জাস্ট আরো 3টা এক্সাম্পল দিছি। ধরো এই যে math.h বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন করার জন্য, যেমন কি স্কোয়ার রুট করা, পাওয়ার করা, অ্যাবসোলুট ভ্যালু নেওয়া, সাইন কজ টেন, এই যে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর কি এই ধরনের ফাংশনগুলো থাকে না? তো এই যেই কাজগুলা এগুলা করার জন্য আরেকটা হেডার ফাইল হচ্ছে math.h। তারপরে আবার এরকম ধরো স্ট্রিং নিয়ে কাজ করার জন্য string.h। তো এইরকম বিভিন্ন, তারপরে conio.h এরকম আছে। এইরকম বিভিন্ন হেডার ফাইলের মধ্যে অলরেডি বিল্ট ইন যেই ফাংশনগুলো ছিল সেগুলো আমাদের হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। তো এখন এখানে একটা আসলে নোট আছে। নোটের ব্যাপারটা হচ্ছে এই যে conio.h যেটা, এটা দেখা যায় কি তোমাদের ওই যে বিভিন্ন স্যারের বইয়ের মধ্যে এই conio.hটা ইউজ করা হয়েছে আর কি। কিন্তু এইটা ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরি না। তো আমাদের দেশের যেই বইগুলা সেটাতে কিন্তু বেশি অনেকগুলা বইতে conio.h এর কিছু এক্সাম্পল আছে এখনো, যদিও এটা অ্যাকচুয়ালি একটা অনেক পুরাতন লাইব্রেরি এবং এটা স্ট্যান্ডার্ড সি এর কোনো পার্ট না। তো যেহেতু তোমাদের অনেকের বইতে এটা আছে, তো অনেকের মাথায় আসতে পারে আচ্ছা এটা কোত্থেকে আসলো, এই কারণে এটা ইনক্লুড করে দেওয়া আর কি। বাট বলেও দেওয়া হলো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডের পার্ট না, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, ঠিক আছে? প্রোগ্রামার মানে তুমি তুমি তো কোড করতেছো, তাহলে তুমি প্রোগ্রামার নিজের প্রয়োজন মতো তৈরি করে যেই ফাংশনগুলা নিচ্ছে সেটাই কিন্তু হচ্ছে গিয়ে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন এটা তোমার হচ্ছে স্কাইজ দ্য লিমিট, তুমি নিজে যেইভাবে যেই জায়গায় যেই প্রয়োজনে তুমি যতটুকু কাজ করায় নিতে চাও, যেইভাবে কাজগুলোকে ভেঙে নিতে চাও, তুমি তোমার মতন করে ফাংশনগুলোকে বানায় নিবা, সাজায় নিবা, এর ভিতরে যা প্রসেসিং হবে সেই কোডিংগুলো কিন্তু তুমিই করবা। বাট এটা করার সুবিধাটা কি, করলে তুমি নিজে যখন এই কোডিংটা করে ফেললা তারপরে এই সেম জিনিস তুমি যত জায়গায় ইচ্ছা ব্যবহার করতে পারবা, তাই না? তার মানে এটা কোড রিউজেবিলিটির খুবই কাজের একটা জিনিস, রাইট? এখন আমরা যে জিনিসটা দেখব এটা আমি কিভাবে আসলে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করব। এটার সিনট্যাক্স মানে এটা লেখার নিয়মটা কি? লেখার নিয়মটা হচ্ছে ফার্স্টেই একটা রিটার্ন টাইপ থাকবে, তার মানে এই ফাংশনটা আউটপুট কি ডাটা টাইপের হবে সেটা বলে দেওয়া থাকবে। তারপরে আমি ফাংশনের নামটা লিখব, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো আর্গুমেন্ট লিস্ট। আর্গুমেন্ট বলতে আসলে এখানে হচ্ছে আমার ইনপুটগুলা, ঠিক আছে? ইনপুটগুলা দিব এবং এর ভিতরে ফাইনালি প্রসেসিংগুলো হবে, ঠিক আছে? তাই এখন আমরা অনেকক্ষণ থিওরি দেখলাম, আর ফাইনালি তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখব এবং এই এক্সাম্পল দিয়ে আসলে আমাদের ফাংশনটা কিভাবে আমরা একদম জিরো থেকে একটা এক্সাম্পল বিল্ড করব, ফাংশন বিল্ড করে আমরা সেটার আউটপুটটা দেখব। তাহলে চলো এখন আমরা আমাদের কম্পাইলারে চলে যাই, সেখানে গিয়ে আমরা ফাংশনটা একদম জিরো থেকে বিল্ড করে রান করে তখন বুঝতে পারবো যে কিভাবে আসলে একটা ফাংশন তৈরি করা যায় এবং সেটা কাজ করে কিভাবে। আচ্ছা, তো যেই প্রোগ্রামটা দিয়ে আমরা আসলে ফাংশনের ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করাটা শিখতে চাচ্ছি সেটা আসলে খুবই সিম্পল একটা ফাংশন হবে। এটাকে আমরা 2টা নাম্বার ইনপুট দিব এবং সে সেই নাম্বার দুইটাকে যোগ করে আমাকে রেজাল্টটা রিটার্ন করবে আমার কাছে, ঠিক আছে? তো ফার্স্টেই আমরা ফাংশনটা ডিফাইন করব। তো ডিফাইন করব কিভাবে? প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে এই যে দেখো মেইন ফাংশনের বাইরে আমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে, ঠিক আছে? এই যে এটা ছিল মেইন ফাংশন, ঠিক আছে? এই যে মেইন ফাংশন, আমি যখন আমার নিজের একটা ফাংশন তৈরি করব সেটাকে তাহলে মেইন ফাংশনের বাইরে লিখতে হবে আগে। ওকে, তাহলে আমি আগে লিখি এটাকে ইন্ট। ইন্ট কেন দিলাম? কারণ এটা একটা ইন্টেজার টাইপ ডাটা রিটার্ন করবে, সবার আগে কি দিতে হয়, রিটার্ন টাইপটা দিতে হয় ফাংশনের। দিলাম, তারপরে আমি ফাংশনের নাম দিলাম, ধরো নাম দিলাম অ্যাডার, ঠিক আছে? অ্যাডার নাম দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার সে কি কি ইনপুট নিবে, সে হচ্ছে 2টা ইন্টেজার নাম্বার ইনপুট নিবে, ইন্ট এ এবং ইন্ট বি, ঠিক আছে? সে হচ্ছে
দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিবে। ওকে, তারপরে সে কি করবে? এখন তার কাজ হচ্ছে অন্য আরেকটা রেজাল্ট আউটপুট বের করা, তাই না? রেজাল্ট। তাহলে আমরা ফার্স্টে এটার ভিতরে আবার একটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে কি রেজাল্ট, এই নাম দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? রেজাল্ট কি হবে? কারণ আমরা কি দুইটা সংখ্যা যোগ করব, তাহলে কি হবে? a প্লাস b, এরকম হবে। ফাইনালি এই যে এতক্ষণে আমরা আসলে রিটার্ন ভ্যালুটা কিসের জন্য, এই যে দেখো রিটার্ন, এই যে রেজাল্ট, রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করে আসলে এটাই করা হয় যখন একটা ফাংশনের ভিতরে কোনো কাজ হয়, ফাইনালি কাজের আউটপুটটা বের করে দেওয়ার জন্য যে যে জায়গা থেকে এটাকে ইউজ করা হয়েছে সেখানেই ভ্যালুটা রিটার্ন করার জন্য এই রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, রিটার্ন রেজাল্ট। এই তাহলে আমার কিন্তু ইউজার ডিফাইন্ড বা আমার নিজের তৈরি একটা ফাংশন হয়ে গেল। দেখো ফার্স্টে আমি কি করলাম, রিটার্ন ডাটা টাইপটা দিলাম, রিটার্ন টাইপটা কি হবে? ইন্টিজার টাইপেরই হবে। আচ্ছা, তারপরে আমি এই ফাংশনের নামটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি করলাম, আমার যে ভ্যারিয়েবলগুলো আছে ইনপুট হিসাবে নিব, ইন্টিজার এ ইন্টিজার বি, দুইটা ইন্টিজার হিসেবে ইনপুট নিব। তারপরে কি করব, আমি রেজাল্ট যেই ভ্যারিয়েবলটা সেটা নিলাম, নিয়ে তারপরে ক্যালকুলেশন করলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস বি। ওকে, ফাইনালি আমি এই রেজাল্টটাকে আউটপুট হিসেবে দিব। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি ফাংশনটা রান করি বা এই প্রোগ্রামটাকে রান করি, আমার কি কিছু হচ্ছে? কিছুই কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু কোনো আউটপুট নেই। কারণ কি, আমি শুধু ফাংশনটাকে তৈরি করছি, ফাংশনটাকে এখনো কিন্তু আমি ইউজ করি নাই। তো ইউজ করব কিভাবে? আমার এই মেইন ফাংশনের ভিতরে এখন এই ফাংশনটাকে ইউজ করতে হবে, এবং এই ইউজ করাকে বলা হয় ফাংশন কল করা। কল মানে কি? ডেকে আনা না কাউকে। তাহলে ফাংশনকে যখন আমি ইউজ করব তখন সেটাকে বলা হয় ফাংশন কল করা। এই পর্যন্ত আমরা যত ধরনের ফাংশন আসলে ইউজ করছি এগুলো সবই কিন্তু আমাকে ওই যে ফাংশন কল করে করে আনতে হয়েছে। তাহলে চলো এবার আমরা মেইন ফাংশনটা লিখে ফেলি। তাহলে আমার কি করতে হবে? ফার্স্টে আমরা ধরো দুইটা ইনপুট নিব একেবারে ইউজার থেকে। তাহলে ধরো আমরা ইন্টিজার নেই, কিছু ইন্টিজার, ধরো নাম্বার 1 নাম্বার 2, ঠিক আছে, এবং ফাইনালি ধরো সাম নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এইবার আমি ইউজারের কাছে আসলে চাইবো যে তুমি আমাকে ইনপুটটা দাও। ঠিক আছে, তো প্রিন্টএফ দিলাম, ধরো % দিলাম, দিয়ে আমি এই ধরো নাম্বার 1 নাম্বার 2 এই দুইটা চাচ্ছি ওর কাছে। ঠিক আছে, প্রিন্টএফ, সরি স্ক্যানএফ আর কি, স্ক্যানএফ দিলাম। ঠিক আছে, %d n1 n2, রাইট? এই যে, তাহলে আমি কি করলাম, আমি ইন্টিজার নিলাম n1 n2 এবং সাম এবং স্ক্যান করলাম। আচ্ছা, এক কাজ করা যায়, তা আমি তাকে একটু বলে দিলাম যে তুমি কি কি নাম্বারটা ইনপুট দাও। ধরো এন্টার দি নাম্বারস। আচ্ছা, এখন একটু ক্লিয়ার হলো যে আমাকে বলা হচ্ছে যে এন্টার দি নাম্বারস, তারপরে আমি স্ক্যানএফ করলাম এই নাম্বার দুটো। ওকে, এখন দেখো আমি আসলে কি করি। এখন আমি আমার নিজের তৈরি যেই ফাংশনটা ওইটাকে কল করব। তাহলে ওইটা কি, ওইটার নাম দিতে হবে, রাইট? আমি এটার নাম দিয়েছিলাম অ্যাডার। অ্যাডার দিয়ে আমি এখন স্ক্যানএফ দিয়ে যেই ভ্যালু দুইটা নিছি ওই ভ্যালু দুইটা হচ্ছে এই ফাংশনের কাছে আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে n1 দিলাম, n2 দিয়ে দিলাম, রাইট? এখন এই ফাংশনের কাছে ভ্যালু দুটো চলে গেল। এই যে এইখানে আমি দিলাম, বাট এই ফাংশনটা যেই ভ্যালুটা রিটার্ন করবে, আমার যে রেজাল্টটা, এই রেজাল্টটা আসলে যাবে কোথায়? এই রেজাল্টটা আসলে এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে, কোডটা যখন রান করবে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এটা কি আমার ক্যাচ করতে হবে কোনো একটা জায়গায়, তাই না? সেই জন্যে আমি আসলে সাম নামে আরেকটা ভেরিয়েবল নিয়েছিলাম। এখন দেখো এই সাম ভেরিয়েবলের মধ্যে আমার যে রিটার্ন ভ্যালুটা, এই যে অ্যাডার ফাংশনটা যে ভ্যালুটাকে রিটার্ন করবে সেটা আমার এই সাম ক্যাচ করে ফেলবে। ঠিক আছে, যোগ করে এই যে দেখো এই রিটার্ন রেজাল্টটা ছিল যেটা, এটা এখন এই সাম ভেরিয়েবলের মধ্যে চলে আসবে, এই যে সামে। ওকে, ফাইনালি আমি তাহলে এখন এই মেইন ফাংশন থেকে আমার প্রিন্টএফ করে এই সামের ভ্যালুটা আউটপুট দিবে। ধরো সাম দিলাম, এরপরে দিলাম ধরো %d, ঠিক আছে, এরপরে দিয়ে দিলাম আমার সাম ভ্যালুটা। ওকে, এই যে দেখো তাহলে আমার কি হলো, দুইটা ফাংশন এখন এখানে, একটা হচ্ছে আমার মেইন ফাংশন, আর একটা কি আমার নিজের তৈরি যেই ফাংশনটা। তাহলে ফার্স্টে কি করলাম, আমি ইনপুট নিলাম ইউজার থেকে, সেই ইনপুটটা আমি পাস করে দিলাম আমার নিজের তৈরি কি অ্যাডার ফাংশনের কাছে, এবং সেই অ্যাডার ফাংশন পরে
যোগ করে আমাকে আবার ভ্যালুটা রিটার্ন করলো এই সামের কাছে। দেন আমি আবার এই সাম থেকে প্রিন্টএফ করে ভ্যালুটা পাইলাম। তাহলে চলো এখন এটা রান করে দেখি কি হয়। আচ্ছা, আমার কাছে নাম্বার দুইটা চাচ্ছে। ধরো এখানে আমি দিলাম 4 এবং 5 দিলে এখন আমাকে দেখাচ্ছে কি, দেখো সাম হচ্ছে 9। তার মানে এই নাম্বার দুইটা নিয়ে সে যোগ করে ফেলছে। তো এখন কথা হচ্ছে যে এত ঘুরানো পেঁচানোর দরকার কি ছিল? আমি তো চাইলে এই মেইন ফাংশনের ভিতরেই নাম্বার দুইটা নিয়ে অ্যাড করে আউটপুট দিয়ে ফেলতে পারতাম। বাট আমার কিন্তু আসলে এখানে টার্গেটটা কি ছিল, যে একটা ফাংশন ব্যবহার করে আমি মেইন ফাংশনের বাইরে কিন্তু এখন এটা ঠিক আছে। এই যে যখন এই জায়গায় এই ফাংশনটাকে কল করা হচ্ছে, এই যে এক্স্যাক্টলি 12 নাম্বার লাইনে, তখন কিন্তু মেইন ফাংশনের কাজ স্টপ হয়ে যাচ্ছে এইখানে, থেমে গিয়ে এই কাজটা চলে যাচ্ছে এই যে এইখানে এই ফাংশনের কাছে। ঠিক আছে, এই যে একদম ফাংশনের এখানে চলে আসতেছে। এইখান থেকে আবার কাজটা রান হচ্ছে, যে এই ভ্যালু দুইটা নিল, এ বি দুইটা ইনপুট নিল। এই যে এ বি বলতে কিন্তু এখানে আমি যেই দুইটা সাপ্লাই দিছি ভ্যালু, এই ভ্যালু দুইটা তখন এ এবং বি এর ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, এই ফাংশনে তারপরে এই এ এবং বি কে যোগ করা হবে। আসলে কিন্তু n1 এবং n2 ভ্যালু দুইটা একসাথে যোগ হয়ে যাবে, সেটা গিয়ে এই ফাংশনের ভিতরে রেজাল্টে জমা হচ্ছে। দেন রিটার্ন করা হচ্ছে এই রেজাল্টটা। ঠিক আছে, রিটার্ন করার পরে কিন্তু রিটার্ন আসলে অ্যাকচুয়ালি রিটার্ন আবার আমার কন্ট্রোলটা মেইন ফাংশনের হাতে রিটার্ন হয়ে গেল। হয়ে তখন সে কি করবে, এই ভ্যালুটা সামের মধ্যে জমা করবে এবং সেই সামটা তখন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আমার একদম জিরো থেকে একটা ফাংশন ডেভেলপ করা। ঠিক আছে, ডেভেলপ করে সেটা ফাইনালি আমরা দেখলাম যে কিভাবে আমরা ফাংশন দিয়ে এক একটা কাজ করতে পারি। এবং এটার মাধ্যমেই কিন্তু আমাদের আসলে চ্যাপ্টার 5-এর মোটামুটি সবগুলা টপিকই দেখা হয়ে গেল। ওকে, সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।